This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রতিবাদের আরেকটা নাম বলুন তো। জানি এই প্রশ্নটা আজকে যদি করি সবাই এক বাক্যে বলে উঠবেন, তিলোত্তমা। কল্লোলিনী কলকাতা আজ প্রতিবাদী তিলোত্তমা হয়ে গেছে। চারপাশটা দেখুন, একের পর এক মিছিল থেকে আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস। আর চারপাশ থেকে এই বিচার চেয়ে আওয়াজ উঠলে যা হওয়ার তাই হয়েছে। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। মনোজ মিত্রের লেখা নাটক নরক গুলজার, সেই নাটকে এই গানটা আছে। দেখুন, কাঁচা ঘুম ভেঙে গেলে ভগবানরা যে বড্ড বিরক্ত হন সেটা হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে, জানেন তো। এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে চারপাশ তো এখন মুখর হয়ে রয়েছে। সমাজের হেন কোনো শ্রেণী নেই যারা প্রতিবাদে সামিল হননি। যারা প্রথম কদিন হয়তো একটু জলটল মাপছিলেন তারাও ক্রমশ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। ফলে যে আন্দোলনটা ওই তিলোত্তমার ডাক্তারি বন্ধু বা জুনিয়ররা শুরু করেছিলেন, সেই আন্দোলনটা এখন চারপাশে ছড়িয়ে পড়েছে। আপনার, আমাদের সবার ঘরের মা বোনেদের রাত দখলের সেই কর্মসূচির থেকে শুরু। খেয়াল করে দেখুন, সেই দিন থেকে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, খেলা পাগল জনতা সবাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছেন। এমনকি বাংলার যে সমস্ত প্রাক্তন খেলোয়াড়ের বিরুদ্ধে ওই ধর্মেও আছেন, জিরাফেও আছেন বলে অভিযোগ, বা যাদের সঙ্গে শাসক দলের সুসম্পর্ক রয়েছে, তাদেরও রাস্তায় নামতে দেখা যাচ্ছে। প্রতিবাদের এরকমই মহিমা, জানেন তো। ফলে বোঝা যাচ্ছে, জানেন তো, যারা তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামছেন, বা ওই আরজি করে কোন র্যাকেট রয়েছে এই যাবতীয় ঘটনার পেছনে, সেটা জানতে প্রতিবাদে সামিল হচ্ছেন, তাদের মধ্যে যেমন বিরোধী দলের সমর্থকরা রয়েছেন, তেমন তৃণমূলের প্রতি একটু নরম মনোভাবাপন্ন এরকম লোকেরাও রয়েছে। কাল সেক্টর 5-এ এই তথ্য প্রযুক্তি কর্মীরা মিছিল করেছিলেন, আজ নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরা মিছিল করেছেন। অর্থাৎ শিক্ষিত, মেধাবী তরুণ প্রজন্ম, যাদের কেরিয়ার সর্বস্ব বলে দুর্নাম, তারাও চুপ করে বসেনি, রাস্তায় নামছেন। এবার এত মানুষ যদি প্রতিবাদ করেন তাহলে শব্দ তো হবেই, আর শব্দ হলে কারোর ঘুম নষ্টও যে হবে এতে তো কোনো সন্দেহই নেই, তাই না? সেজন্যই বোধহয় আমরা প্রতিবাদের আর একটা নাম, মানে আর একটা মানের কথা জানতে পারলাম। আপনাদেরও জানাবো, নদিয়ার কৃষ্ণগঞ্জ, কোচবিহারের দিনহাটা আর পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে প্রতিবাদীদের ওপর হুমকি আর হামলার অভিযোগ উঠেছে। কৃষ্ণগঞ্জ, দিনহাটা, মোহনপুর, তিনটে জায়গা। এই তিনটে জায়গাতেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে কারা রাস্তায় নেমেছিল জানেন? স্কুল পড়ুয়ারা। আর সেই মিছিলের ওপরেই একটার পর একটা হামলা বা হুমকি সেসব হচ্ছে। এই যে মিছিলটা হলো নদিয়ায় কৃষ্ণগঞ্জে, তারপর নদিয়ার ওই স্কুলটায় তা কি পোস্টার পড়েছে জানেন? অসাধারণ। পোস্টারে কি লেখা আছে জানেন? লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। ভাবুন তো, কি অমোঘ বাক্য একটা। প্রতিবাদের আরেক নাম মৃত্যু। এর তো দুটো মানে হতে পারে। এক, আরজি করে প্রতিবাদ করার জন্যই তিলোত্তমাকে খুন হতে হয়েছে। আর দুই, উই ওয়ান্ট জাস্টিস বলে যারা পথে নামছেন তাদেরও শাস্তি মৃত্যু, কারণ তারা প্রতিবাদ করছে। এর মধ্যে কোনটা কারণ সেটাও বলবো। তার আগে শুনুন ওই দিনহাটার মোহনপুরের কথাটা, জানেন তো। দিনহাটার বিধায়ক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উনি তো সচরাচর একটু চড়া সুরে কথা বলেছিলেন এর আগে যে প্রতিবাদীদের আঙুল ভেঙে দেবেন। সেই দিনহাটাতেই স্থানীয় স্কুলের মিছিলে কয়েকজন ঢুকে পড়েছিল, এবং তারা যে অভিযোগ উঠেছে যে তারা ছাত্রীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে প্রতিবাদ মিছিল ভেঙে দেওয়ার, ভেস্তে দেওয়ার সব রকম চেষ্টা করেছে। এবং সব কিছু কখন হয়েছে জানেন?
যখন সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, একেবারে পুলিশের চোখের সামনে। এটাই অভিযোগ উঠেছে সেখান থেকে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরেও নাকি পুলিশের সামনেই প্রতিবাদী স্কুল শিক্ষকদের মঞ্চ থেকে নামিয়ে ধাক্কা টাক্কা দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, ওই ঘুম ভাঙানোর শাস্তি আর কি। ভাবুন তো, এই সব কিছু হয়েছে স্কুল পড়ুয়াদের সামনে, স্কুল পড়ুয়াদের প্রতিবাদে। কৃষ্ণগঞ্জ, দিনহাটা, মোহনপুর, তিনটে জায়গাতেই এই স্কুলের মিছিলে হয় হামলা হয়েছে, নয়তো মিছিলের পর স্কুলের দেওয়ালে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়েছে। আচ্ছা, কচি গলার আওয়াজ সহ্য করা কি বেশি কঠিন? সেজন্যই কি স্কুলে স্কুলে আক্রমণ? এবার একটু ভেবে দেখুন তো, যে বয়সে যে সময় প্রতিবাদটা শেখার কথা, যে বয়সে ন্যায়ের পক্ষে থাকার শিক্ষাটা জরুরি, সেই বয়সে সেই সময়ে কি পার্টির গোলামি করতে শেখানো হচ্ছে, অথবা এটা শেখানো হচ্ছে মেরুদণ্ড থাকাটা একদম ভালো না? প্রতিবাদের নোটে গাছটা কি একদম গোড়াতেই মুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাতে বড় হলে প্রতিবাদ করার মানসিকতাই তৈরি না হয়? প্রতিবাদের আর এক নাম মৃত্যু। স্কুলে ঢোকার গেটে যেন সতর্কবার্তা, এ যেন সাবধানবাণী, প্রচ্ছন্ন এক হুমকি। কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার উচ্চ ইংরেজি বিদ্যালয় শনিবার আরজি করের ঘটনার প্রতিবাদে স্কুলের পড়ুয়ারা একটা মৌন মিছিল করেছিল। শনিবারে সেই প্রতিবাদের প্রতিদান মিলেছে মঙ্গলবার। পড়েছে স্কুলের গেটে শাসানি দেওয়া পোস্টার। মঙ্গলবার পোস্টার পড়েছে, বুধবার দুপুরেও সেই পোস্টারের অদৃশ্য চোখ রাঙানি দেখেছে পড়ুয়ারা। এখনো ছেঁড়া হয়নি, পোস্টারগুলো লাগানো আছে। না না, ভয়েতে কি আছে, আমরা আরো প্রতিবাদ করবো, যত আরো এইসব করে আমাদের চেষ্টা করবো, আমরা আরো রুখে দাঁড়াবো এইসবের বিরুদ্ধে। পড়ুয়ারা ভয় পাচ্ছে না, কিন্তু ভয়টা দেখাচ্ছে কে? মঙ্গলবারই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। এটার পর আমরা যথারীতি কৃষ্ণগঞ্জ থানায় লিখিতভাবে যাই এবং কৃষ্ণগঞ্জ থানার এসআই একদম এসে তদন্ত করে গেছেন এবং দেখে গেছেন এবং বলেছিলেন যে উনি দেখছেন ব্যাপার। স্কুলে পুলিশ এলেও পোস্টার ছেড়েনি। কেন পুলিশ হুমকি দেওয়া পোস্টারগুলো সরালো না? স্কুলের প্যাডে অভিযোগ করা হলেও পুলিশ TV9 বাংলাকে শটান বলে দিয়েছে, কোনো অভিযোগই হয়নি, পুলিশ যায়ওনি। এমনকি হুমকি দেওয়া পোস্টারগুলো আসলে সত্যি ঘটনা। বলছি, কালকে মাঝদা রেলবাজার স্কুলে যে একটা পোস্টার পড়ছিল, এটা নিয়ে স্কুলের পক্ষ থেকে কোনো কমপ্লেন হয়েছিল, অভিযোগ হয়েছিল? হয়নি না? আপনারা কি দেখেছেন বা গিয়েছিলেন কোন রকম কিছু স্কুলে? কি আছে ওটা, যেটা আরজি করার ঘটনা আছে সেই জন্যই তো পোস্টারটা পড়েছে। ওর মধ্যে কি আছে? ওর মধ্যে কিছু তো নেই। ওর মধ্যে এক না মৃত্যু, প্রতিবাদে এক না মৃত্যু, যেটা আরজি করার ঘটনা ঘটেছে সেটাই তো লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাদা তো কিছু লেখা নেই ওর মধ্যে। আচ্ছা, যেটা আরজি করার ঘটনা ঘটেছে সেটাই তো ওখানে পোস্টারে লেখা আছে। হ্যাঁ, এটা আলাদা করে কিছু লেখা নেই। তিলোত্তমা প্রতিবাদ করেছিলেন, তাই খুন ও ধর্ষণ করা হয়েছে। কৃষ্ণগঞ্জ পুলিশের কথাগুলো নিশ্চয়ই তদন্তকারী CBI এর কানেও পৌঁছবে। তবে শুধু নদিয়ার এই স্কুলই নয়, প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর নানা উপায়ে হুমকি শাসানি চলছে অন্যান্য জায়গাতেও। উদয়ন গুহ, যিনি কিনা আঙুল ভাঙার নিদান দিয়েছিলেন, সেই দিনহাটার বিভিন্ন স্কুলে পড়ুয়ারা মিছিল করেছিল। অভিযোগ, সেখানে শাসক দলের অনেকে মিছিলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে পুলিশের সামনে। কিন্তু এটা যদি প্রতিবাদ করা যায় তখন ওরা বাড়িতে এসে ঝামেলা করবে। তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা মিছিলের ব্যানারটি সামনের দিকে ধরে এবং মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের মেয়েরা তবু বলপূর্বক এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা মেয়েদের কাছ থেকে ব্যানারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওরা আমাদের মিছিলে স্লোগান দেওয়া শুরু করে। এখানে স্লোগান চলছে, সবই চলছে। আমরা বিচার চাই। কার কাছে বিচার চাই? আমরা এখন CBI এর কাছে বিচার চাই। এখানে আমাদের কোনো তৃণমূলের ব্যানার নেই, কোনো দলের ব্যানার থাকবে না। এবার মেদিনীপুরের ছবিটা দেখুন। জেলার মোহনপুরের গোমুন্ডা সুবারবান হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছিলেন। পুলিশ প্রশাসনও ছিল, সঙ্গে ছিল শাসকের শাসন। প্রথমে প্রধান শিক্ষককে মঞ্চ থেকে নামানো হয়, তারপর শিক্ষকদের হুমকি, ধাক্কাধাক্কি। যিনি ধাক্কা দিচ্ছেন তার নাম চন্দন বেরা, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য, এলাকার দাপুটে নেতা, প্রভাবশালী সরকারি কন্ট্রাক্টর। এই দাপটের মুখে মোহনপুরের পড়ুয়া আর স্কুল শিক্ষকদের প্রতিবাদ থমকেছে, কিন্তু পুরোপুরি কি থেমেছে? আমার কি মনে হয় জানেন, নদিয়ার ওই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে অবিলম্বে এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার তদন্তভারটা দিয়ে দেওয়া উচিত।
সিরিয়াসলি বলছি, আমরা তো সত্যি সত্যি জানি না বাংলার কোন প্রান্তে কোথায় কত দক্ষ কোন অফিসার লুকিয়ে রয়েছেন। কারণ দেখুন, একটা প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর খুঁজতে মানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন সিবিআই, তার আগে পুলিশ যখন দায়িত্ব নিয়েছিল, তিনি কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন জাস্ট দূর থেকে দেখে। তিলোত্তমার পরিণতি কি করে অমন হলো, কেন তাকে নির্যাতনের শিকার হতে হলো, এই প্রশ্নের উত্তর না কলকাতা পুলিশ না সিবিআই কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। আমরা কত প্রশ্ন করেছি এই কদিনে, শুনেছেন তো, বলেছেন তা, আপনারাও বলেছেন একই কথা। ওই সব 14 তারিখ রাত্রিবেলা যখন সবাই রাস্তায় নেমে এসেছিলেন, তখনও তো আপনাদের কাছে আসল প্রশ্ন এটাই ছিল, কেন হলো? আমরা কি বলেছি জানেন, যদি এরকম ঘটনা সত্যিই কিছু হয়ে থাকে, কোনো কিছু জেনে ফেলার জন্য বা কোনো কিছুর প্রতিবাদ করার জন্য তিলোত্তমার মৃত্যু হয়ে থাকে, তাহলে তিলোত্তমার জায়গায় কোনো ছেলে থাকলেও তো একই পরিণতি হতো। কোনো ছেলেকে হয়তো ধর্ষণের শিকার হতে হতো না, কিন্তু তাকেও কি খুন করা হতো? এবং সেটা যদি হয়, তাহলে কি আরজি করের ভেতরে মেডিকেল র্যাকেটের মতো চরম প্রভাবশালী কোনো চক্র সক্রিয়, যাদের কাজকর্মের কথা তিলোত্তমা জেনে ফেলেছিলেন বলেই তাকে খুন করা হলো? এগুলো প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন করেছি, কিন্তু এতদিন কেউ এর কোনো উত্তর দিতে পারেননি। এই প্রথম কাউকে বলতে শুনলাম তিলোত্তমা প্রতিবাদ করেছিল বলেই তাকে খুন করা হয়েছে। শুনলেন তো, কৃষ্ণগঞ্জ থানার আইসি পরিষ্কার বললেন, স্কুলের বাইরে লাগানো পোস্টারে হুমকি টুমকি কিছু দেওয়া হয়নি, তো তিলোত্তমার পরিণতির কথা স্মরণ করানো হয়েছে। এই জন্যই বলছি, কলকাতা পুলিশ, সিবিআই এরা সব হীনমন্যতা বোধ করতে পারে, জানেন তো। কৃষ্ণগঞ্জ থানার অফিসারের কাছে এত দ্রুত এরকম কনক্লুশনে একটা পৌঁছে যাওয়ার যে ক্ষমতা আছে তার, এটা দেখে জানেন। আচ্ছা, রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত থেকে শুরু করে যাবতীয় দুর্নীতি আর কেলেঙ্কারির যে বিভিন্ন তদন্ত, যেগুলো দীর্ঘদিন ধরে হয় ধামাচাপা পড়ে গেছে, নয় তামাদি হয়ে গেছে, সেগুলো সব নদিয়া জেলা পুলিশের মানে ওই কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেওয়া যায় না? যদি নিষ্পত্তি হয় দ্রুত, তাহলে তো সবাই বাহবা দেবে। আর ভাবুন, অ্যাটলিস্ট ওই নোবেল টোবেলগুলো যদি ফেরত পাওয়া যায়, লজ্জার ব্যাপার না আমাদের? এতদিনের লজ্জা সেটা হয়তো মুছবে। দেখুন, জোকস অ্যাপার্ট, নদিয়ার স্কুলে কারা পোস্টার লাগিয়েছে এখনও কেউ জানে না। স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা পুলিশকে জানিয়েছেন, আর পুলিশ বলছে তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, স্ট্যাম্প মারা রয়েছে অভিযোগপত্রে, অথচ বলছেন জমা পড়েনি। কেন এড়াচ্ছেন? কেন স্বীকার করতে চাইছেন না? এই তিলোত্তমা কেসটা কি সবার কাছেই অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু? এমন আগুন যেখানে হাত দিলেই ছেঁকা লাগার সম্ভাবনা, এরকম তো হওয়ার কথা না। আর বাকি দুটো জায়গা, দিনহাটা আর মোহনপুর, সেখানে স্কুলের প্রতিবাদ মিছিলে গণ্ডগোল করার অভিযোগটা, সেটা তো আবার সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে। অভিযোগ, মোহনপুরে শিক্ষকদের হেনস্থার সময় ব্লক তৃণমূলের এক প্রভাবশালী নেতা সেখানে উপস্থিত ছিলেন। আর কোচবিহারে দিনহাটায় স্কুলের মিছিলে গণ্ডগোল পাকাতে নাকি তৃণমূল কর্মীরাই ঢুকে পড়েছিলেন। আচ্ছা বলুন তো, এই বিষয়টা সেন্সিটিভ তো বটে, সবাই এরকম এড়াতে চাইছে কেন, এত ভয় পাচ্ছে কেন? আর তার থেকেও বড় কথা, তৃণমূল এত গায়ে মাখছে কেন বলুন তো? আরজি করের ঘটনায় এখন পর্যন্ত যা গ্রেফতার হয়েছে ওই সঞ্জয় রায়, সে তো সিভিক পুলিশের পুরোপুরি অংশও নয়। এবং তার থেকেও বড় কথা, তার সঙ্গে তৃণমূলের নাম গন্ধ সেটাও এখনও কেউ খুঁজে পায়নি না, কোনো বিরোধী দলও এখন অবধি সেই অভিযোগটা তোলেনি, যেগুলো সচরাচর কোনো ক্ষেত্রে তুলে থাকে আর কি। সঞ্জয়কে কেউ তৃণমূল বলছে না। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন ঘটনার পর দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেননি? কেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তিলোত্তমার খুনকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নের জন্য আঙুল তো হাসপাতাল কর্তৃপক্ষের দিকে উঠছে। একটা প্রশ্ন তো সরাসরি রাজ্যের শাসক দলের জন্য ওঠেনি।
তাহলে কেন প্রতিবাদে এত অ্যালার্জি বলুন তো শাসক দলের? এবং হয়তো সেই জন্যই এত তো ভয়ে রয়েছেন ওই আইসি, মানতেই চাইছেন না যে অভিযোগ হয়েছে, মানতেই চাইছেন না এর পেছনে একটা কোথাও গিয়ে হুমকি থাকলেও থাকতে পারে। দেখুন, এর আগে ওই নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে রেশন দুর্নীতি সব জায়গায় শাসক দলের নেতারা অভিযুক্ত হয়েছে, জেলে গেছে, সেগুলো তো প্রত্যেকটা দেখতে পেয়েছে লোকে। তারপরেও এক্ষেত্রে কিন্তু কেউ তৃণমূলের দিকে আঙুল তোলেনি প্রথমে। এক্ষেত্রে তো কোনো কানেকশান কেউ খুঁজে বের করতে পারেনি ডাইরেক্ট। তাহলে তৃণমূল যেচে এই প্রতিবাদগুলোকে গায়ে মাখছে কেন? তাহলে কি এই পর্যায়ের জনরোষের মুখে এর আগে পড়তে হয়নি বলেই শাসক পক্ষ চটফট করছে, নাকি তাদের কোথাও মনে হচ্ছে প্রতিবাদ করার অভ্যেসটা একবার যদি জন্মে যায় ভবিষ্যতে সেটা আরও বিধ্বংসী আকার নিতে পারে? আসলে ওরা ভয় পেয়েছে, কোথাও পুলিশকে দিয়ে, কোথাও গুন্ডা বদমাইশকে দিয়ে, এবং তখন যখন পারেনি তৃণমূলের নেতারা, কর্মীরা, নিজে মন্ত্রী পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত তারা নেমে পড়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। যেখানে স্কুলের ছেলেমেয়েরা, দিদিমণিরা, প্রাক্তনীরা হয়তো মিছিল করবে, সেখানে হুমকি দিচ্ছে। যেখানে মিছিল করেছে, জমায়েত হয়েছে, সেখানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় যেরকম মানুষ নেমেছিল, আজকে সেই রেকর্ডকেও ম্লান করা হচ্ছে। কোনোই এ ধরনের জিনিস কাম্য নয়। দেখুন, বিরোধী দলও আন্দোলন করবে। একটা ঘটনা ঘটেছে, বাংলার মানুষের একটা উৎকণ্ঠা থাকবে। বাংলার মানুষ, সাধারণ মানুষের বিচার চাইছে, আমরাও বিচার চাইছি, সবাই বিচার চাইছে, এটা ঠিকই। কিন্তু কোনো ধরনের, যেখানে এই ধরনের ঘটনা ঘটে থাকুক, সেটা কখনোই কাম্য নয়। এটা দল পারমিট করে না, আমাদের সরকারও এটা পারমিট কোনো মতেই করে না। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যারা গন্ডগোল করেছিলেন তারা কি শুনলেন, নাকি শুনলেও তারা বুঝলেন, নাকি বুঝলেন না জানি না। দেখুন, মাছেদের ওই গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার নেই, মানে মস্তিষ্ক আর কি। মানে এমনিতে আপনারা জানেন যে মাছ রেগুলার বেসিসে ওই টোপ গেলে আর টোপ গেলে ওই বড়শিতে গিয়ে গেঁথে যায়। কিন্তু তারপরেও দেখুন, রেগুলার বেসিসে যদি আবার টোপ দেখে, কোনোভাবে তো ছাড়া পেয়ে গেল, তাহলে আবার টোপ গেলে ফের বড়শিতে আটকায়। ভাবনা চিন্তাও করে না যে আবার আটকে যাব, ওই টোপের আড়ালে আসলে বড়শি আছে। এর কারণ কি জানেন? দেখুন, আমাদের ছেলেমেয়েরা কি করে, ওই ধরুন একবার দেখলো একটা কোনো প্রদীপ জ্বলছে বা একটা আগুন জ্বলছে, একবার গিয়ে হাত দিল, ছেঁকা লাগলো, জীবনে কোনো দিন গিয়ে আগুনে হাত দেবে না। সেই ভুলটা তারা করবে না, কারণ তাদের স্মৃতিশক্তি আছে, আর মাছেদের স্মৃতিশক্তি নেই। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কিছুক্ষণ আগে যে বড়শিতে আটকে ছিল সেটাই মাছেদের মনে থাকে না। কিন্তু আমি বললাম, আমরা তো মাছ নই। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা তাই আমাদের খেতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, শুতে দিচ্ছে না। দেখুন, 9ই আগস্ট ভোর রাতে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটা ঘটেছিল। তার 5 দিন পর 14ই আগস্ট ছিল মেয়েদের রাত দখলের অভিযান। সে রাতেই আর.জি. কর হাসপাতালে হামলার ঘটনাটা ঘটেছিল। আজ 1 সপ্তাহ হলো। তদন্ত সেটা কতদূর এগোলো? আর.জি. করে হামলার ধরন দেখে তো সুপ্রিম কোর্ট অবাক হয়ে গেছে। প্রধান বিচারপতির বেঞ্চ গতকালই বলেছে যে একটা অডিটোরিয়ামে 700 লোক জড়ো হলেও পুলিশের কাছে খবর থাকে, সেখানে 7000 লোক একটা জায়গায় জড়ো হলো, তারপরে একসঙ্গে সুশৃঙ্খল কর্মীর মতো করে হাসপাতালে ঢুকলো, ভাঙচুর করলো, নির্দিষ্টভাবে ভাঙচুর করলো, নির্দিষ্ট লোকেদের টার্গেট করার চেষ্টা করলো, তারপর বেরিয়ে গেল। অথচ পুলিশ সম্পূর্ণ অন্ধকারে। সংবাদ মাধ্যম এটা নিয়ে প্রশ্ন করেছিল, জানেন তো? তখন কলকাতা পুলিশের কমিশনার বলেছিলেন, একটু আবেগতাড়িত হয়েই গেছিলাম আর কি, ওই বিনীত গোয়েল, তিনি ওই হামলার রাতে বেশ আবেগতাড়িত ছিলেন, সংবাদ মাধ্যমকে আইনের পাঠ পড়িয়েছিলেন। কিন্তু দেশের প্রধান বিচারপতি আইন জানেন না বা বোঝেন না,
এমন অনুযোগ নিশ্চয়ই পুলিশ কর্তারা করবেন না। তাই সুপ্রিম কোর্ট যে ব্যাপারে প্রশ্ন তুলেছে, আমরাও সেই বিষয়ে একটা প্রশ্ন তুলতে চাইছি। আশা করি তাতে কেউ রাগ করবেন না, নতুন করে কিছু পাঠও পড়াবেন না। দেখুন, 14ই আগস্টের হামলার পরের দিনই কয়েকজন হামলাকারীর ছবি একেবারে গোল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল কলকাতা পুলিশ। হামলাকারীদের খুঁজে বের করতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল। আর তারপর বেশ গত কয়েকদিনে অনেককে গ্রেফতার করেছে, পুলিশই জানিয়েছে। কাল সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেছেন যে হামলার ঘটনায় সব মিলিয়ে 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখানেই আমার প্রথম প্রশ্নটা, পুলিশ কি নিজের বক্তব্যেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে না? ভাবুন তো, 14ই আগস্ট কলকাতা পুলিশের অফিসিয়াল সাইটে বলা হয়েছিল, একদম কোট আর কোট বলা হয়েছিল, 5 থেকে 7 হাজার দুষ্কৃতী হামলা চালিয়েছিল। 5 থেকে 7 হাজার দুষ্কৃতীর মধ্যে মাত্র 35 ধরা পড়েছে। সুপ্রিম কোর্টে পুলিশের পর কি আরও অস্বস্তিতে পড়বে না যদি বিচারকরা প্রশ্ন করেন? মাত্র এই কজন আপনারা নির্দিষ্টভাবে জানেন অত লোক ঢুকেছিল, খুঁজে পেলেন এই। আর অস্বস্তিটা যদি একবার শুরু হয়, একটাতেই কি শেষ হবে? 10ই আগস্ট রাতে তিলোত্তমার বাবা মা অন ক্যামেরা অভিযোগ করেছিলেন তাদের না জানিয়ে তাদের মেয়ের দেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তিলোত্তমার বাবা মা যখন টালা থানার সামনে, তখন তিলোত্তমার দেহ ওই পানিহাটিতে পৌঁছে দিয়েছে পুলিশ। বন্ধ বাড়ির বাইরে রাস্তায় ওই সববাহী গাড়ির মধ্যে পড়েছিল তিলোত্তমার দেহ। তারপর তিলোত্তমার বাবা মা পানিহাটি পৌঁছতে না পৌঁছতেই তড়িঘড়ি নাকি দাহ করার ব্যবস্থা করেছিল তারা। TV9 বাংলায় ওই পানিহাটি শ্মশানের ম্যানেজার কি বলেছেন জানেন? তিলোত্তমার দেহ দাহ করার জন্য নাকি প্রশাসনিক স্তরে চাপ ছিল, অন্য সব দেহ ওয়েটিংয়ে রেখে তিলোত্তমার দাহ যাতে হয়ে যায় সেই ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এত তাড়া কেন ছিল বলুন তো? শুধুই কি এই ভাবনা চিন্তা মাথার মধ্যে ছিল যে যত দেরি করবে শরীর ডিফর্ম হয়ে যেতে পারে? নাকি মনে হয়েছিল যতক্ষণ থাকবে হাওয়া তত গরম হবে? কোনটা? তড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরও 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়। নমস্কার, আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিল এই জায়গাটা। তো এত বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাদের জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য ওনারা চাইছে যাতে তাদের রিলিজ হয় জায়গাটা, ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে? পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আপনাদের মনে আছে বালক ব্রহ্মচারী প্রয়াত, তার দেহ নিয়ে সুভাষ চক্রবর্তী যখন গেছিলেন, 4খানা শ্মশান বন্ধ রাখা হয়েছিল যাতে লোকে বুঝতে না পারে কোন শ্মশানে ঢোকানো হচ্ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ছিল না? মানুষের কৌতূহল, ভিড়, নানা ধরনের বিষয় থাকে, ফলে সেগুলো প্রশাসন সবসময় আগে করিয়ে দেয়। এর মধ্যে কিসের রহস্য আছে? আমাকে ফোনে করেছে, উনি বলছেন যে হ্যাঁ রিপোস্টমর্টম করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। বলছে স্যার শুভেন্দু আমার বের বডি ট্রেন নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন। আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। শুনলেন তো, বালক ব্রহ্মচারী আর তিলোত্তমা এক। এখানেই একটা প্রশ্ন, আমাদের দেহের অধিকারও কি তাহলে আমাদের থাকে না? এই সিস্টেমটা এমন জায়গায় পৌঁছে গেছে। আর একটা প্রশ্ন, পুলিশ প্রশাসন কি বোঝেনি এই তাড়াহুড়োর কারণে ভবিষ্যতে অনেক প্রশ্ন উঠতে পারে? প্রথমত, তিলোত্তমা খুন যেখানে হলো সেই আরজিকর হাসপাতালেই তিলোত্তমার
ময়নাতদন্তের ব্যবস্থা করেছিল পুলিশ, কেন বাইরে অন্য কোথাও তিলোত্তমার ময়নাতদন্ত হলো না? পুলিশ কমিশনার যদিও বেশ কয়েকবার বলেছেন যে ময়নাতদন্তে কোনো ফাঁক রাখা হয়নি, তিলোত্তমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে ওই পোস্টমর্টেমের আগে তদন্ত কমিটি গড়া হয়েছিল, সেই কমিটির সদস্যদের সামনে পোস্টমর্টেম হয়েছিল, দাবি মেনে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছিল, ময়নাতদন্তের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছিল, এগুলো সব বলা হয়েছিল, সব কিছু হয়েছে ঠিক, কিন্তু তারপরেও তো প্রশ্নের শেষ নেই। তিলোত্তমার ময়নাতদন্তের জন্য যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির মাথায় যাকে রাখা হয়েছিল সেই চিকিৎসককে নিয়েও তো প্রশ্ন উঠেছিল, তো সিনিয়রিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, রাজনৈতিক সখ্যের কারণেই কি মলি বন্দ্যোপাধ্যায়কে পোস্টমর্টেম টিমের মাথায় রাখা হয়েছিল, যেখানে তার থেকে সিনিয়র অনেক চিকিৎসক ছিলেন এবং যেখানে গোটা বিষয়টা এরকম স্পর্শকাতর জায়গায় চলে গেছিল। এত প্রশ্ন এখানে রয়েছে না, সেখানে আরও অনেক কিছু বলার দরকার, যে কথাগুলো না বললেই নয়। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে ভার্জিন কুইন বলা হয়, জানেন তো, কারণ আজীবন অবিবাহিত ছিলেন। এলিজাবেথের ওই কুমারিত্বই ছিল আসলে তার আসল কূটনীতি। ইউরোপের তাবড় শাসকরা তার পাণিপ্রার্থী ছিলেন, সবাই বিয়ে করতে চাইতেন। এবার একজনের প্রস্তাব স্বীকার করে নিলে অন্যজন আক্রমণ করতে পারতেন, তাই ইংল্যান্ডের স্বার্থেই তিনি কাউকে হ্যাঁ বলেননি। এটা যদি উল্টো দিক থেকে দেখেন, কাউকেই নিরাশ করেননি। দেখুন, অক্সফোর্ডে লেখাপড়া করলেও ইমরান খান বোধহয় ভার্জিন কুইনের জীবনীটা ভালো করে পড়েননি। ইমরানের আগের পাকিস্তানি শাসকরা তারা আমেরিকার চীনের সঙ্গে সুন্দর ব্যালেন্স করে চলতেন। ইমরানই ওই আমেরিকাকে ছেড়ে তার সঙ্গে গোলমাল করে চীনের সঙ্গে মাখামাখি করতে গেলেন, আর কি হলো ফল? এখন কুর্সি হারিয়ে জেলে বসে আছেন। তবে প্রথম এলিজাবেথ আর ইমরান খানের কাছে অপশান ছিল, এটা বা ওটা যে কোনো একটা বেছে নেওয়ার চান্স ছিল, নিরপেক্ষ থাকারও অপশান ছিল। সন্দীপ ঘোষের কোনো অপশান নেই, বিশ্বাস করুন। তার কাছে সিবিআইয়ের ডাক আছে, আবার লালবাজারের ডাকও আছে। সন্দীপ ঘোষ কী করেন? শেষ পর্যন্ত আরজি করের প্রাক্তন সুপার সিবিআইয়ের ডাকেই সাড়া দিয়েছেন। আর এটাতেই বেশ অবাক হয়েছি, জানেন তো, রাজ্যের কোনো অভিযুক্ত রাজ্য পুলিশের বদলে দিল্লির এজেন্সিকে বেছে নিচ্ছেন, এটা কি করে হয়? কিন্তু হয়েছে তো তাই। তাহলে কেন হলো? সন্দীপ হয়তো ভেবেছেন লালবাজারের অফিসাররা তো রাজ্যেরই বাসিন্দা, কোথাও চলে টলে যাচ্ছেন না, কিন্তু দিল্লি থেকে আসা অফিসারদের আবার ফেরার তাড়া রয়েছে, তাই তাদের অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। আমরা সকলেই এরকম বিভিন্ন কিছু ভেবেচিন্তে কাজ করি আর কি, তাই না? কিন্তু সন্দীপ যদি এমন ভেবে থাকেন তাহলে তো আরও অনেকের ভাবনা হওয়ার কথা। এত বেশি সিবিআই প্রীতি, সন্দীপ কি আবার কিছু উগড়ে দিচ্ছেন নাকি? দেখুন, এটা দেখে কারুর মনে এতটুকু ভয়ও কি হচ্ছে না? এখন পর্যন্ত অবশ্য তারা খানিকটা স্বস্তি বোধ করতে পারেন, কারণ যে সমস্ত খবরাখবরগুলো আসছে তো ভেতরে মানে তার সঙ্গে যে একদম দুশ্চিন্তা মিশে থাকবে না তা নয়, কারণ একদম স্পষ্টভাবে নিশ্চয়ই সিবিআই জানিয়ে দেবে না এক্স্যাক্ট কী কী কথা হয়েছে, কার কার নাম বলেছেন সন্দীপ ঘোষ। কিন্তু তবুও যেটুকু যা শোনা যাচ্ছে যে সিবিআই অফিসারদের তিনি নাকি সন্তুষ্ট করতে পারেননি। তিনি এমনিতে যথারীতি নিয়ম মেনে যা যা দাবিগুলো করার সেগুলো সবই বলেছেন, কোনো অন্যায় করেননি, কোনো অনিয়ম করেননি। তিলোত্তমার দেহ উদ্ধারের খবর পেয়ে যা যা করার নিয়ম মেনে সব করেছেন। প্রমাণ লোপাটের দাবি একদম জাস্ট উড়িয়ে দিয়েছেন। এমনকি তিলোত্তমার বাড়িতে ফোন করানোর অভিযোগটাও পর্যন্ত অস্বীকার করে বসে আছেন। এবার দেখুন, যিনি তিলোত্তমার বাড়িতে ফোন করে বলেছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে এর আগে ডেকেছে, আবার নিশ্চিতভাবেই ডাকবে সিবিআই। এবার মুখোমুখি বসালেই কিন্তু দুধ আর জল আলাদা হয়ে যেতে বাধ্য। আর এছাড়াও সন্দীপ ঘোষের বক্তব্যে নাকি প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। আচ্ছা, সেটাই স্বাভাবিক নয় কি? সন্দীপ ঘোষের সরকারি গাড়িটা আজ
সিবিআই পরীক্ষা করে দেখে স্করপিও ক্লাসিক মডেলের গাড়ি, মাত্র 5 মাসের পুরনো। ভাবুন কাণ্ড। যে কদিন ওই রাজ্য তো সিট গঠন করেছিল এই ঘটনার তদন্তে, তাদের হাতে তো বেশ কয়েকদিন তদন্ত ছিল। তারা একবার সন্দীপ ঘোষকে ডেকেছিল, কিন্তু সন্দীপ যাননি, আর তারপর পুলিশও আর ডাকার চেষ্টাও করেনি। অথচ তারাই নাকি 7 দিনে তদন্ত শেষ করে ফেলতো, এরকমই তো দাবি হচ্ছিল বারবার। এবার বারবার এটাও তো তার সঙ্গে গেলানো হচ্ছিল যে সঞ্জয়ের এই মূল অপরাধী। এবার তাই যদি হয়, তাহলে সন্দীপ ঘোষের গাড়ি কেন পরীক্ষা করছে সিবিআই? তারা তো সঞ্জয়ের একে স্টকে রেখে দিয়েছে, মাঝে মধ্যে জেরা করছে, কিন্তু এখন পর্যন্ত সন্দীপ ঘোষই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। অথচ কলকাতা পুলিশ আমাদের বলেছিল সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এবার মূল কথাটার অর্থ শিকড়। আরজি করের মূল মানে শিকড়, সেটা কি অনেক গভীরে? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। দেখুন, জবের থেকে এই ঘটনাটা ঘটেছে, তিলোত্তমার মৃত্যুর পর থেকে অসংখ্য নাম বাজারে ঘুরে বেরিয়েছে। আমরা কোনো নাম দিইনি, মোটামুটি কেউ কেউ তো একদম নিশ্চিত হয়ে কে কে কী কী করেছেন, কিভাবে করেছেন তাও প্রায় জানিয়ে দিয়েছিলেন। আমরা কারোর নাম করিনি, এখন অবধি সে সমস্ত কিছু আমরা তুলে ধরিনি। তার কারণ আমরা বিশ্বাস করি যে এগুলো প্রমাণ করার বা ফাইনালি বলার দায়িত্ব পুলিশের বা এখন সিবিআইয়ের। আমরা শুধু পরপর যা যা ঘটনা ঘটছে তার পরপর রিপ্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং মাঝখানে একটা পুরো জিনিসটাকে আমরা ফাঁকগুলো জুড়ে জুড়ে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করছি। যেখানে যেখানে আমাদের মিসম্যাচ লাগছে, ধাক্কা লাগছে, খটকা লাগছে, আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, তিলোত্তমা ইন্টার্ন ছিলেন। তিলোত্তমা মৃত্যুর কয়েকদিন আগের থেকেই মনমরা ছিলেন, হাসপাতালে যেতে চাইতেন না। এটা তার বাবা মা জানিয়েছেন, তার বিশেষ বন্ধু আমাদের জানিয়েছেন, আপনাদের জানিয়েছি সেটা। ঠিক সেইভাবেই আজ যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ভয়ানক বক্তব্যটা রাখলেন, আরজি করে 4 ইন্টার্নের অ্যাকাউন্টে নাকি হিসেব বহির্ভূত বিরাট অঙ্কের টাকা আছে, তখনও সেটা আপনাদের জানালাম। কিন্তু বিশ্বাস করুন, তারা কারা সেটা উনি জানেন, উনি জানাননি। নিশ্চয়ই যখন জানেন সিবিআই টিবিআইকে জানিয়ে দেবেন। তারা নিশ্চয়ই যদি মনে করে, প্রয়োজন বোধ করে, তাহলে খতিয়ে দেখবে। কিন্তু যদি অভিযোগটা সত্যি হয়, কোথার থেকে টাকা এসছে, তার সঙ্গে তিলোত্তমার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, সেটা নিশ্চয়ই সিবিআই খুঁজে দেখবে, এটা তাদের দায়িত্ব। তবে সিট গঠন করে রাজ্য সরকারই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিজেপির অবশ্য অভিযোগ যে সন্দীপকে বাঁচাতেই এই সিট গঠন করা হয়েছে। হয়তো সেই কারণেই সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন আক্তার আলী, আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তিনিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। সেই সময় আমরা TV9 বাংলাতে সেগুলোর সত্যতা বুঝতে পেরে, জানতে পেরে আমরাও সেগুলো প্রকাশ করেছি। কিন্তু তখন সিট তো দূরের কথা, পুলিশি জিজ্ঞাসাবাদও হয়নি। আক্তার এখন চান ইডি তদন্ত হোক। আরেকটা জিনিস চান, নিরাপত্তা। তিলোত্তমার পরিণতি দেখে কোথাও গিয়ে কি তিনি শঙ্কিত? দেখুন, এখানেই আবার সেই কৃষ্ণগঞ্জ থানার এসআই এর বক্তব্যটা মনে পড়ছে, আর ওই স্কুলের দেওয়ালে সেঁটে দেওয়া পোস্টারটা মনে পড়ছে। প্রতিবাদের শাস্তি, আর সেটা ওই প্রতিবাদী হয়েছিলেন বলেই তার মৃত্যু হয়েছে, এরকমই তো তুলে ধরেছিলেন এসআই। এরা সহজ সরল একটা ব্যাখ্যা করে দিয়েছিলেন। একটা প্রশ্নের
জবাব দিয়ে দিয়েছিলেন, যেটা কেউ জানতে পারেনি এখন অবধি। কিন্তু যাই হোক, সেটার মর্মার্থ কি আখতারও বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন। তাই জন্যই গতকাল টালা থানায় অভিযোগ জানাতে গেছিলেন। পুলিশ এফআইআর নিতে রাজি হয়নি বলেই তিনি জানিয়েছেন শুধু নাকি লিখিত অভিযোগ জমা নিয়েছে। কিন্তু আমরা শুধু একটা পয়েন্ট নোট করছি, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় আরও একজন ডাক্তার ভয়ে ভয়ে রয়েছেন, প্রাণহানির আশঙ্কা করছেন, নিরাপত্তা চাইছেন। আমি ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক। আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। গতকাল উনিও গেছেন, আমিও গেছিলাম টালা থানায়। স্পেসিফিক কেস ছিল, কগনিজেবল অফেন্স ছিল। ললিতা কুমারীর কেস সুপ্রিম কোর্ট 2013 সালে বলে দিয়েছিল স্পেসিফিক কেস কগনিজেবল অফেন্স হলে এফআইআর রেজিস্টার করতে পুলিশ বাধ্য, কিন্তু এই ক্ষেত্রে করলো না। কারণ ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনেই কাউকে একটা ফোন করলেন, ফোনে আওয়াজটাও আমরা শুনতে পেলাম, না এফআইআর করার দরকার নেই, জাস্ট রিসিভ করে নে। উনি তার বসের কথা মতো রিসিভ করে নেন, ওই বসটাকে সেটা জানার ইচ্ছা আছে আমাদের। দেখুন, আমাদের রাজ্যে অধিকাংশ মামলাতেই সিবিআই তদন্ত হচ্ছে, আর তার সঙ্গে ইডি। ওই আগে দেখবেন সব জুটিতে হতো, লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, নাদিম শ্রাবণ, সেই সময় থেকে শুরু আর কি, পরপর শুনতাম আর কি, শঙ্কর জয়কিষণ, সব পরপর। হ্যাঁ, এখন সেরকম সিবিআই ইডি। দেশের আর কোনো রাজ্যে এতগুলো তদন্ত এরকম জোড়া কেন্দ্রীয় এজেন্সির হাতে নেই, জানেন তো। আর শুধু এই যে সিবিআই দেখছি তো এই কেসটা এতে কীরকম যেন ফাঁকা লাগছে। ইডি এলে 16 কলা পূর্ণ হয় আর কি, ঠিকঠাক লাগে। তিলোত্তমা মৃত্যুর তদন্তে রাজ্য সরকার প্রথমে সিট গঠন করেছিল, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবার আরজি করে আর্থিক অনিয়মের তদন্তে রাজ্য সরকার আবার একটা সিট গঠন করেছে, সেটা নিয়ে এবার মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলার পর হাইকোর্ট কিন্তু সেই মামলা শুনতে রাজি হয়েছে। এবার যদি হাইকোর্ট আবার ইডি তদন্তের নির্দেশ দিয়ে দেয় তাহলে কি হবে? দেখুন, একটা সিট গঠন করলো, সেটা চলে গেল সিবিআইয়ের হাতে, হাইকোর্টে যেতেই। আরেকটা সিট গঠন করেছে, যদি ইডির হাতে চলে যায় তাহলে রাজ্যের মুকুটে আরেকটা পালক যোগাবে। এই তো আর কি। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এটা বাকি ছিল আর কি, কিন্তু ওই ইডি সিবিআই যৌথ ফলার ওখানে ঢুকে পড়াটা সেটা বাকি ছিল, জুটিতে লুটবে এবার। তবে হ্যাঁ, কালকে সুপ্রিম কোর্টেও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের, আর রাজ্য সরকারের সিটও আরজি করে হামলা নিয়ে স্ট্যাটাস রিপোর্টটা জমা দেবে। তার মানে দুটো সম্ভাবনা রয়েছে। কিন্তু আরজি করে দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়গুলোর মধ্যে তো এখনও নেই। হতে পারে এরকম প্রশ্ন উঠল, প্রসঙ্গটা আসতেই পারে, সুপ্রিম কোর্ট রাজ্যের সিটের ওপরেই ভরসা রাখলো, এটাও হতে পারে। সেক্ষেত্রে ইডি তদন্ত আর হবে না, কারণ সুপ্রিম কোর্ট তো সুপ্রিম, হাইকোর্টের ওপরে। আবার এমনও হতে পারে আরজি করে হামলা নিয়ে রাজ্যের ওই সিটের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট খুশি হলো না, তাহলে তার তদন্তভারও সিবিআইয়ের হাতে দেওয়া হলো, অথবা ইডিকেও দেওয়া হতেই পারে। আর সেক্ষেত্রে তো আর কোথাও যাওয়ার কোনো উপায় থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট দিচ্ছে। তবে এই বিষয়গুলো মানে কি হতে পারে যদি, কিন্তু তার মধ্যে বেশি যাচ্ছি না, জাস্ট সম্ভাবনাটা কতটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ ঘটনা পরম্পরা, কারণ আরজি করে নিরাপত্তার ভার ইতিমধ্যেই সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটাও তো কেন্দ্রীয় বাহিনী। সবটাই তো এখন আস্তে আস্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে যাচ্ছে। হাসপাতালও কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে চলে গেল, অথচ আইন শৃঙ্খলা সেটা রাজ্যের বিষয়ভুক্ত বিষয়। এটা যেরকম রাজ্যের সাংবিধানিক অধিকার, তেমন রাজ্যের সাংবিধানিক দায়িত্বও তো বটে। আরজি করে
এই যে কেন্দ্রীয় বাহিনী ঢুকলো, এটা কি প্রমাণ করছে জানেন? রাজ্য বা সরকার, রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি, গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভের শীর্ষে যিনি বসে আছেন। আজ হাসপাতালে গেছিলেন ওই বাহিনীর শীর্ষ কর্তারা। স্থির হয়েছে 3টে স্তরে বাহিনী মোতায়েন করা হবে। সব থেকে বেশি বাহিনী ওই জরুরি বিভাগ আর ক্রাইম স্পটে থাকবে। ক্রাইম স্পট অর্থাৎ সেমিনার রুমে ঢুকবেন না বাহিনীর কোনো জওয়ান, একমাত্র তদন্তকারীরাই সেমিনার রুমে থাকতে পারবেন। এবার খেয়াল করে দেখুন, ওই জায়গাগুলোই তো কোথাও গিয়ে ব্লক করা হয়নি। যখন সিটের হাতে ছিল, যখন পুলিশের হাতে ছিল, খোলা রাখা হয়েছিল। তাই জন্যই তো তার পাশে ওই ভাঙা চোরা, নতুন করে নির্মাণ সব কিছু শুরু হয়ে গেছিল। দায়িত্ব নিয়ে কেউ ওই বাথরুমের দেওয়াল থেকে টাইলসগুলোকে সবার আগে খুলে ফেলেছিল। ওই বাথরুম আর তার পাশের ঘরটার মেঝেতে সবার আগে দায়িত্ব নিয়ে সিমেন্টের ঘোলা ঢেলে দেওয়া হয়েছিল। কেন? এটাতে কোনো প্রমাণ আছে কিনা, সেই প্রমাণ লোপাটের ব্যবস্থা হয়েছে কিনা আমরা কিচ্ছু জানি না। ওগুলো তো সব এখন সিবিআইয়ের খুঁজে বার করার দায়িত্ব। আগে হলে পুলিশের দরকার ছিল। কিন্তু আমরা একটা জিনিস জানি, যেটা এখন সিআইএসএফ করছে, পুরো জায়গাটা সব থেকে বেশি নিরাপত্তার বেড়াজালে বেঁধে দিচ্ছে, যাতে কেউ ঢুকতে না পারে। এটাই তো হওয়ার কথা ছিল। অসংখ্য লোক গেছে, এসছে, কোনো প্রমাণ যদি এমনি থেকেও থাকে কোনো জায়গায়, সেটাও তো চলে গেছে। কড়া ব্যবস্থা সিআইএসএফ অবশ্য হাসপাতালে প্রবেশ পথেও করছে। নইলে এটা যদি থাকতো কড়া ব্যবস্থা, তাহলে ওইভাবে ঝাঁকে ঝাঁকে লোক ঢুকে তছনছ করতে পারতো না হাসপাতালটা। আরেকটা জায়গায় সিআইএসএফ জওয়ানদের টহল থাকবে, আরেকটা জায়গা। এটার কথা আলাদা করে বলছি কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোটা ব্যাপারটা অত্যন্ত সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। হস্টেলের আশেপাশে থাকবে জওয়ানদের টহল। কেন জানেন? কারণ 14ই আগস্ট হামলার পর শোনা গেছিল ওখানেও নাকি কিছু কিছু লোক ঢুকতে চেয়েছিল, কিন্তু তার ফল যাই হোক, কিছু হোক না হোক, ওই হোস্টেলের আবাসিকদের একটা বড় অংশ গার্লস হোস্টেল ছেড়ে চলে গেছে। 200 জন থাকতেন, এখন কজন আছে জানেন? 15 জন। এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পর গার্লস হোস্টেলের আবাসিকরা ফিরে আসবেন কিনা আমরা জানি না। আর শুধু কি গার্লস হোস্টেল, হাসপাতালের সুপার আর প্রিন্সিপালেরও তো দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। আজ স্বাস্থ্য ভবন অভিযান ছিল তাদের, সেই অভিযানের সময়ও তার খোঁজ করেছেন তারা। কেন্দ্রীয় বাহিনী মেডিকেল সুপার আর প্রিন্সিপালের ঘরের সামনেও বুথ তৈরি করবে, মানে তাকেও আশ্বস্ত করবে, তাই তো? ওখানে ওই হোস্টেলের চারপাশে টহল, সেটা যদি ভরসা যোগায় তাহলে হয়তো আবাসিকরা ফিরে আসলেও আসতে পারেন। ঠিক সেরকম প্রিন্সিপালের ঘরের সামনে বুথ, কেন্দ্রীয় বাহিনীর ভরসা, তাহলে কি তিনিও হাসপাতালে ফিরে আসতে পারেন? দেখুন, মাওবাদী প্রকোপ বাড়ার পর জঙ্গলমহলে থানা খালি করে পালিয়েছিল পুলিশ। তখন জঙ্গলমহল পুনরুদ্ধারে ওই অপারেশন গ্রিন হান্ট হয়েছিল, আপনারা জানেন সেটা। জঙ্গলমহল, সেখানে কেন্দ্রীয় বাহিনীর অভিযান হয়েছিল। তারপর আবার আস্তে আস্তে সব স্বাভাবিক হয়েছে। ঠিক একইভাবে এইভাবে কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব নিলে হাসপাতালের সুপার থেকে রোগী সকালে, মানে এই যে ভয়টা, সেটা রাত্রে গিয়ে থাকবে কিনা সেটা তো তখন বোঝা যাবে। যদি থাকে, আস্তে আস্তে কি এটা পুরো ওই ভুতুরে বাড়িতে পরিণত হয়ে যাবে হাসপাতালটা, নাকি সকলের ভরসা পুনরুদ্ধারে ওই জায়গাটা আবার গম গম করবে? কিন্তু সেটা যদি না হয়, বা যদি হয়, দুটো ক্ষেত্রেই একটা বিষয় তো মনে হচ্ছে এখন, জানেন তো, মানে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে যাবতীয় দায়িত্ব নিতে হচ্ছে, ভরসা ফেরানোর দায়িত্ব নিতে হচ্ছে, কলকাতাও কি তাহলে কংক্রিটের জঙ্গলমহল হয়ে যাচ্ছে? মানে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা,
যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব? এই দাবিটা এতদূর যাবে যে কালীঘাটেও সিআইএসএফ মোতায়েন করতে হবে। পুলিশের কারো ভরসা নেই। কালকে যদি কোনো পুলিশের বাড়িতে এই দুর্ঘটনা ঘটতো, তার বাড়ির লোকেও পুলিশকে না ডেকে সিবিআই ডাকতো আর সিআইএসএফ ডাকতো। তো যে সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, তার উপরে কারো ভরসা নেই। সে সরকারটা আছে কেন? সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল এজেন্সি যদি পশ্চিমবাংলা সব নিয়ন্ত্রণ করছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টও হাতে নিয়ে নেই। এটাই আমরা চাইছি, তাহলে সমাধান হবে। এর থেকে একটা ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট মনে করেছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরের থেকেও খারাপ। এরপরেও যদি পুলিশ মন্ত্রী হিসাবে নিজে চেয়ারে থাকেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সামগ্রিকভাবে পদত্যাগ চাই, কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে 1 মিনিটের জন্য ওনার পুলিশ মন্ত্রী হিসাবে থাকা উচিত নয়। তবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। এখানে আরজি করকে লক্ষ্য করে গন্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। তো এখন তাদের বাহিনী যদি তাদের সামলায়, আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে। একটা কমন গাইডলাইন হোক যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো ঘটনা ঘটলেও সেগুলো বিজেপির পুলিশের হাতে থাকবে। এই বৈষম্যটা কি করে হতে পারে? এটা পশ্চিমবঙ্গে 355-ই সামিল। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। দেখুন, 355 দাবি উঠুক চাই না উঠুক, মানে তার কি ফল হবে সেগুলো আমরা কিছু জানি না। আগে অতীতে তো বারবার দাবি তুলেও কোনো ফল হয়নি, কিন্তু আপাতত আরজি করে যতই ওই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা মোতায়েন হোক, আরজি করের এই বর্তমান প্রিন্সিপাল মানে সুরিতা পাল, তাকে কিন্তু আর সেই সুরক্ষায় ভরসা ফিরবে না যেটা বলছিলাম, তার সুযোগটা পেলেন না, কারণ তাকে সরিয়ে দেওয়া হলো। সুরিতা পালকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো, বিখ্যাত ফুটবলার ছিলেন শুমাকার, বিশ্বকাপ জিতেছিলেন জার্মানির হয়ে। আমি যখন জার্মানি গেছিলাম, আমার গোলকিপারটাকে খুব ভালো লেগেছিল। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা শুমাকার কি করে এখন? সে বলেছিল যে শুমাকার জানি না, আমাদের এখানে এত বিশ্বকাপ আর আমরা খবর টবরটা, কিন্তু হ্যাঁ শুমাকার সম্পর্কে একটা জিনিস শুনেছিলাম যে ওকে একবার কোচ করেছিল কোনো একটা ক্লাব, আর প্রথম ম্যাচেরই হাফ টাইমে ওই ক্লাবের মালিক এসে থেকে ঘাড় ধরে মাঠের বাইরের থেকে বার করে দিয়েছিল, মানে চাকরি চলে গেছিল। সবচেয়ে শর্টেস্ট একটা স্পেনের সবচেয়ে অল্প সময়ের জন্য কোচ হওয়ার রেকর্ড সম্ভবত তিনি করে ফেলেছিলেন। এই সুরিতা পালকেও কিন্তু সেরকম মনে হচ্ছে। জয়েন করলেন ভালো করে, বোধহয় চেয়ারেও বসেননি, তার আগেই সরে যেতে হলো। তার বিরুদ্ধে অবশ্য অনেক অভিযোগ ছিল, আর এখন সদ্য বাকি অভিযোগটা তো এই আরজি কর এবং যে ডাক্তারি ছাত্রছাত্রীরা যারা কোথাও গিয়ে ওই স্বাস্থ্য ভবন অভিযোগ করেছিলেন, ওই বলছিলাম, সেখানে তাদের বক্তব্য ছিল যে কোথায় গেলেন প্রিন্সিপাল নিখোঁজ কেন? সারাদিন ধরে তাদের যে মিটিং মিছিল হয়েছে তার সামনে কিন্তু ওই পোস্টার, ওই ব্যানার থেকেছে। তার মানে কোথাও গিয়ে এই আরজি করের এই প্রিন্সিপালের চেয়ারটা না, এটাই কোথাও গিয়ে অভিশপ্ত মনে হচ্ছে, জানেন তো। নাকি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নিজেদের লোকজনকে আর ওই চেয়ারে বসিয়ে রাখতে কেউ ভরসা পাচ্ছেন না। আর এরকমও হতে পারে, কেউ বলছেন, জানেন তো, আবার কোথাও গিয়ে সন্দীপ ঘোষ ফিরে আসবেন না তো, আগের থেকেই তার জন্য জায়গা ফাঁকা করা হচ্ছে। অবশ্য সন্দীপ ঘোষকে আপাতত সিবিআই, তারপর ওই সিট টিট এগুলো সামলে তারপর তো ফিরতে হবে। কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা সে আমরা জানি না। তবে তার কথাটা, তার নামটা ওঠার কারণ তার ট্র্যাক রেকর্ড। তিনি দুবার ওখান থেকে তাকে সরানো হয়েছে, একবার 48 ঘন্টার মধ্যে আর একবার কয়েকদিনের মধ্যে ফেরত চলে এসেছিলেন। এবং তাকে সরানো হলে এত কনফিডেন্স তার থাকতো যে তালা ঠালা দিয়ে যেতেন ঘরে, নিজের তালা নিজে এসে আবার খুলবেন, এরকম ব্যাপার আর কি।
ফলে লোকে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না, জানেন তো। আমাদের আজকে স্টুডেন্টরা কয়েকজন 1000 স্টুডেন্ট আমাদের ওখানে এসছিল, আমাদের স্বাস্থ্য ভবনে এসছিল। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার MSVP, এখানে নতুন MSVP আমরা দিচ্ছি। এখানে নতুন HOD চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। সন্দীপ ঘোষকে নিয়ে অভিযোগ ছিল, সিআইএসএফ যে মিটিং হয়েছে নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন, নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন। কোনটা নোটিফিকেশন? ওই যে ন্যাশনালে পাঠিয়েছে, সেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি, প্রিন্সিপাল থাকুন চাই না থাকুন, অন্য প্রিন্সিপাল আসুন, সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে অলিখিতভাবে 355 অনুচ্ছেদটা কার্যকর হয়ে গেল। রাজ্যপাল আনন্দ বোসকে আর কষ্ট করে সুপারিশ করতে হলো না, রাষ্ট্রপতিকে সই করতে হলো না, এবং সবথেকে বড় কথা সংসদে পাস করতে হলো না। কিন্তু এটাও ঘটনা, শীতকালীন অধিবেশনে এই নিয়ে তৃণমূলের মহিলা সাংসদদের বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে পারে। NCRB রিপোর্টে কি লেখা রয়েছে তার ম্যাটার করে না। নিরাপদতম শহরের গর্বকে মহিলাদের রাত দখল অভিযানেই ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হয়েছে। আরজি করে CISF মোতায়েন প্রমাণ করে দিচ্ছে বাংলা তার উর্দিধারীদের ওপর ভরসা রাখতে পারছে না। অন্তত বাংলার চিকিৎসা পড়ুয়া আর চিকিৎসা কর্মীরা তারা আর ভরসা করতে পারছেন না। রাত্রির সাথী নামে যে প্রকল্প এবং অ্যাপ বের করার ঘোষণা করেছে রাজ্য, তাকে বিন্দুমাত্র গ্রাহ্যই করছেন না পড়ুয়ার থেকে চিকিৎসক, কেউ করছেন না। জেলায় জেলায় হাসপাতালগুলোর থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিটা জোরালো হচ্ছে। এত বাঁধ ভাঙা ক্ষোভের লক গেট যদি খুলে যায় মশাই, তাহলে কী হবে বলুন তো? আরজি করে CISF দেখে বাকিরাও তো দাবি করতে শুরু করেছে, আমাদেরও চাই। এবার সব সরকারি হাসপাতালে CISF মোতায়েন যদি হয়ে যায়, তারপর অন্যান্য সরকারি দপ্তরের কর্মীরাও কি দাবি করতে শুরু করবে নাকি? তারপর পাড়া মহল্লা, তাহলে পুলিশ নামক বাহিনীটা কি করবে? কলার তুলে চলা সাদা উর্দির কলকাতা পুলিশকে এই পর্যায়ে কারা নামিয়ে আনলো, কেন নামিয়ে আনলো? যে বাহিনীকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, কারা তাদের এরকম সম্মানহানি করলো? পুলিশ কর্মীরা কি কখনো তাদের ক্ষমা করতে পারবেন? অবশ্য ও যেবার এরকমভাবে সুপার বদলে গেলেন, সুপার মানে আপাতত সুপার গেছেন আর কি, তার বদলে নতুন কে সুপার আসবেন জানি না, কিন্তু পুলিশেও বেশ কিছু রদবদল হয়েছে সে একইভাবে। জাভেদ শামীমকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি, জানেন তো, 2023-এর 13ই জুলাই আখতার আলী ওই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে এই অভিযোগটা জানিয়েছিলেন, কিন্তু ACBর DIG 7 দিন পরে তার স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ফরওয়ার্ড করে দেন। ক্ষমতা থাকা সত্ত্বেও ACB মামলা রুজু করে তদন্ত শুরু করেনি। তাই কি জাভেদ শামীমের মতো একজন অফিসারকে আনা হলো? রাজ্যপালের ADC মনীষ যোশীকে পাঠানো হয়েছে বিধাননগর কমিশনারেটে। তার মানে সবচেয়ে ঠিক নেই সেটা কি পক্ষান্তরে স্বীকার করে নেওয়া হচ্ছে না? এগুলো বলছি না, জাস্ট প্রশ্ন করছি।